4 দিনের সরকারি সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা। শ্রমশক্তি ও বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য বললেন প্রেস সচিব। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি ডিএমপির। দীর্ঘ তৎপরতায় সেনাবাহিনীর গোয়েন্দা জালে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচনের প্রস্তাবে দ্বিমত জনপ্রতিনিধি সহ বিশেষজ্ঞদের। সুপারিশকে গণতন্ত্র বিরোধী হিসাবে আখ্যায়িত। এবং ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামে কোরবানি পশুর হাটে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার 9 লাখ পশু কেনাবেচা হবে ধারণা সংশ্লিষ্টদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহান ইমা। এবার বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাত 2:10 তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। আগামী 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সফরে মানব সম্পদ ও বিনিয়োগে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, 1 লাখ বাংলাদেশিকে জাপানে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশটির কাছ থেকে $1 বিলিয়ন সহযোগিতা আশা করা হচ্ছে বলেও উল্লেখ করেন শফিকুল আলম। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশটি আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল ও স্বেচ্ছাসেবক দল। বিএনপি জানায় সমাবেশে 15 লক্ষাধিক মানুষের সমাগম হবে। মঙ্গলবার রাত থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাষণ দেবেন। উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। তরুণদের সম্পৃক্ত করতে মে মাস জুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন। রহস্য উদ্ঘাটন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িত আরও 8 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারিদের ছুরিকাঘাতে মারা যান সাম্য। ন্যায় বিচার নিশ্চিতে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিল করার আশ্বাস দেন তিনি। এসইউ সেলিমের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত আরও 8 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যার বিষয়ে জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্ত আরো 8 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মেহেদীর দেখানোর মতে সোহরাওয়ার্দী উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটির চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। ঘটনার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সিন্ডিকেটের কাছে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র দেখতে পান সাম্য। এ নিয়ে চ্যালেঞ্জ করলে মাদক কারবারিরা সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানান ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান। এই সম্ভব এই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্যান্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টানো হয় এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ড রাখা। হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দাখিল করার পাশাপাশি আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করার কথাও জানান ডিএমপি কমিশনার। দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনায় গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী
সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে, এমনটা জানিয়েছে আইএসপিআর। মঙ্গলবার বিকালে সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বলেন, ভোর ৫টা থেকে কুষ্টিয়ায় শুরু হওয়া সাঁড়াশি অভিযানে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ ছাড়াও ২ শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করে ৪৬ স্বতন্ত্র ইনফ্যান্ট্রি ব্রিগেডের একটি ইউনিট। তাদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচনে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করতে পারছেন না কেউই। রাজনৈতিক নেতা থেকে জনপ্রতিনিধি, এমনকি বিশেষজ্ঞ, সব পক্ষের মধ্যেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খুলনা থেকে শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব এনে সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন, যেখানে বলা হয়েছে স্থানীয় পর্যায়ে শুধু সদস্য ও কাউন্সিলর পদে সরাসরি ভোট হবে। এরপর তারা নিজেদের ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত করবেন। সংস্কার কমিশনের এমন প্রস্তাবের বিরোধিতা করে সাবেক জনপ্রতিনিধিরা বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে জনগণের প্রত্যক্ষ ভোটেই সিটি বা পৌর মেয়র নির্বাচিত হওয়া উচিত। সংস্কার যদি পাইতে হয় আর গণতন্ত্র যদি ফিরিয়ে পেতে হয়, তাহলে তো ভোট তো আমার গণতান্ত্রিক অধিকার। মানুষ যদি তার ভোটকে প্রয়োগ করতে না পারে, মেয়র যদি মানুষের ভোটে তৈরি না হতে পারে, তাহলে তো মানুষের আকাঙ্ক্ষায় মানুষ পৌঁছাতে পারবে। জনগণের প্রত্যক্ষ ভোটেই একটি নির্বাচিত মেয়র, একটি উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র এটা হওয়া উচিত। সরাসরি ভোট করলে কাঙ্ক্ষিত জনগণের সেবা দেওয়া যায়, কারণ চেয়ারম্যান মহোদয়ের কাজ একরকম আর ইউপি সদস্যদের কাজ হচ্ছে আরেক রকম। সংস্কার কমিশনের এই প্রস্তাবকে আমি এটা গণবিরোধী এবং গণতন্ত্র বিরোধী বলে মনে করি। জনগণের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হবে এবং তিনি জনগণের নিকট দায়বদ্ধ থাকবেন। রাজনৈতিক নেতাদের মতে সরাসরি ভোটে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত না হলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করা হবে। মুষ্টিমেয় কাউন্সিলর বা মেম্বার তারা তাদের স্বার্থে কাউকে চয়েস করতে পারে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করা এটা কোনোভাবেই উচিত হবে না। স্থানীয় নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা এটার পক্ষে নই। আমরা চাই সরাসরি গ্রাসরুট লেভেল থেকে মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেয়র, ইভেন জেলা পরিষদের চেয়ারম্যান সরাসরি মানুষের ভোটে নির্বাচিত হোক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচন করা উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা। জনগণের ভোট প্রদান, ভোটের অধিকার, এই অধিকারের জন্য এত লড়াই, এত সংগ্রাম, এত রক্ত, এত জীবন, যদি সেই জনগণই যদি সেই ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে না পারেন, তাহলে এই সকল স্যাক্রিফাইস আসলে ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা যদি প্রকৃতভাবেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে প্রয়োজন হচ্ছে সরাসরি জনগণের প্রতিনিধি, জনগণকে নির্বাচন করার দায়িত্ব দেওয়া উচিত। সংস্কার কমিশনের প্রস্তাবকে গণবিরোধী আখ্যা দিয়েছেন তারা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামে কোরবানির পশুর হাটে চলছে শেষ বেলার প্রস্তুতি। এবার বন্দরনগরীতে ৯ লাখ পশু কেনাবেচা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের সাগরিকা, বিবিরহাট, বাদামতলী, কর্ণফুলী, পতেঙ্গা ও কালুরঘাট সহ অন্তত 14টি স্থানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কোথাও চলছে ত্রিপল বা ছাউনি স্থাপন কাজ, কোথাও আবার বানানো হচ্ছে গবাদি পশু রাখার ঘর। 18 থেকে কাম ধরছি, এখনো চলতেছে কাম, এখনো চলমান আছে। কুষ্টিয়া, যশোর, মাগুরা, রাজশাহী, ঝিনাইদহ, বগুড়া, শেরপুর, জয়পুর, বিভিন্ন স্থান থেকে গরু এখানে আসে। বেচা বিক্রিও ভালো হবে আল্লাহ দিলে। আপনার আইন শৃঙ্খলা বাহিনীও ঠিক আছে। আমাদের টার্গেট আছে 29 তারিখ, 28 তারিখ আমাদের কাজ কিনে দেবো তারপর সহকারে। সিটি কর্পোরেশনের অধীনে 9 এবং জেলা প্রশাসনের অধীনে 6টি অস্থায়ী হাট বসানো হচ্ছে। নিরাপত্তা তদারকিতে সিসিটিভি ক্যামেরা এবং ব্যবস্থাপনায় থাকছে মেডিকেল টিম, স্যানিটেশন কর্মী ও পরিচ্ছন্নতা ব্যবস্থা। যে সাপোর্ট তাদের দরকার সেটা আমি লিখে দিয়েছি। বিশেষ করে সেখানে পানির ব্যবস্থা খুব দরকার, নলকূপের ব্যবস্থা দরকার, লাইটের ব্যবস্থা দরকার, মাটি ভরাট সহ ময়লা আবর্জনা পরিষ্কার, তো সব মিলিয়ে সেগুলো তাদেরকে
আমি স্ব জায়গায় তাদেরকে বলে দিয়েছি তাদেরকে যাতে সাহায্য করা হয়। জেলা প্রাণী সম্পদ অফিস জানায় এই বছর চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা প্রায় 9 লাখ। এর মধ্যে প্রায় 8,60,000 পশুই স্থানীয় খামার থেকে সরবরাহ করা হবে। চট্টগ্রামে আমাদের কোরবানির পশুর চাহিদা হলো 8,96,212। আমাদের উৎপাদিত আছে 8,60,720। আমাদের আরও প্রয়োজন হবে 35,000 সামথিং গরু আরও আমাদের দরকার। প্রস্তুতি ও ব্যবস্থাপনায় বিশেষ নজর না দিলে ক্রেতা বিক্রেতা উভয়ই ভোগান্তিতে পড়তে পারে বলে মনে করেন হাট সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নদীতে ড্রেজিং করায় কুমিল্লার দাউদকান্দিতে ভাঙছে ফসলি জমি সহ বাড়িঘর। গোমতী নদীর নাব্যতা ফেরাতে ড্রেজিংয়ের কারণে প্রতিদিনই ভাঙছে নদী পার। অবস্থায় ড্রেজিং বন্ধে একাধিকবার সংশ্লিষ্টদের অবহিত করেছেন স্থানীয়রা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। গোমতী নদীর নাব্যতা ফেরাতে নদী ড্রেজিং প্রকল্পের আওতায় কুমিল্লার দাউদকান্দির উত্তর ইউনিয়নের অংশ নদী খননের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। এতে দাউদকান্দির নতুন হাসনাবাদ ও চরচারুয়া গ্রামের নদীর পাড়ের ফসলি জমিতে দেখা দেয় ভাঙন। ফসলি জমি এবং বাড়িঘর রক্ষার্থে ড্রেজিং বন্ধে একাধিকবার মানববন্ধন ও লিখিত আবেদন জানান স্থানীয়রা। আমাদের নদী গর্ভে বিলীন করে দিচ্ছে, আমাদের বসবাসের প্রায় অনুপযোগী হয়ে যাচ্ছে। 100 কানি খেত আরো দিতে আইয়া বসে মাজলি জমির ভাঙ্গা রাত্রে বেলা চুরি করে আর নদী কাটতে আছে, খেত ভাঙ্গা ভাঙ্গা ভরতা আছে। এদিক দিয়ে নদী আমরা মাঝে আছি। আঙ্গ বাড়ি গেলে কোন সময় যাক আমরা কইতে পারতাম না। আমাদের নতুন হাসনাবাদ গ্রামটাকে রক্ষার্থে সবাই আমাদের পাশে দাঁড়ান। তবে ফসলি জমি যাতে নষ্ট না হয় সেভাবেই নদীর ড্রেজিং করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বলেন, ডিজিটাল অটো সার্ভে দ্বারা পরিমাপ করেই নদী খননের কাজ চলছে। ফসলি জমি নষ্ট করতেছি না, আমাদের নদীর যে অ্যালাইনমেন্ট আছে, আমাদের ডিজিটাল সার্ভে আছে, ওই অনুযায়ী আমরা কাটিং করতেছি। তারপরেও জনস্বার্থে আমাদের 50 ফিট ছেড়ে দিয়ে আমরা কাজ করতেছি। দুই পারের জমি রক্ষা করেই যেভাবে ড্রেজিংটা চলমান চালানো যায় সেভাবেই আমরা চেষ্টা করব। অভিযোগের বিষয়টি জানতে পেরে এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশ্বাস দিয়েছেন জনগণের যেন ক্ষতি না হয় এবং সরকারি কাজও যেন চলমান থাকে। বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আমাদের যেভাবে করলে কৃষকের জমির ক্ষতি হবে না এবং একই সাথে সরকারি প্রকল্পের কাজটাও আমরা চলমান রাখতে পারবো, আমরা সেভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আশা করি খুব দ্রুত আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। নদীর নাব্যতা ফেরাতে ড্রেজিং প্রয়োজন হলেও নদীপাড়ের মানুষের ফসলি জমি এবং ঘরবাড়ি রক্ষার্থে পদক্ষেপ চান স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ। মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। 2017 সালের এই দিনে মাত্র 38 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে পাড়ি জমান তিনি। মৃত্যুবার্ষিকীতে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারকে শ্রদ্ধাভরে স্মরণ করছে মোহনা পরিবার। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জিয়াউদ্দিন আহমেদ মজুমদার সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে। দায়িত্বে ছিলেন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের। স্বপ্ন ছিল তার আকাশ ছোঁয়া। মোহনাকে দেখতে চেয়েছিলেন অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে। দর্শক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে এগোচ্ছিলেন দৃঢ়তার সঙ্গে। মালিক শ্রমিক নয়, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ভাবতেন সহকর্মী। সংবাদ কিংবা অনুষ্ঠানমালা কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি দিতেন দিল খোলা পরামর্শ। বাবা আলহাজ কামাল আহমেদ মজুমদার ছিলেন তার আদর্শ পুরুষ। ভীষণ রকমের ভালোবাসতেন মা এবং ছোট ভাই বোনদের। হৃদয় জুড়া ছিল একমাত্র মেয়ে মালিহার বসবাস। আদর করে তাকে ডাকতেন প্রিন্সেস। ছেলের অকাল মৃত্যুশোক বইতে হচ্ছে বৃহত্তর মিরপুরের উন্নয়নের উপকার আলহাজ কামাল আহমেদ মজুমদারকে। প্রতিনিয়ত ছেলের কবর জিয়ারত করা তার অভ্যাসে পরিণত হয়েছে। প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের স্মরণে গড়ে তোলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকা ধামরাইয়ে নিজস্ব জায়গায় মাদ্রাসা ও মসজিদের পাশাপাশি এতিমখানা গড়ে তুলেছেন তিনি। এসবের নামকরণ করা হয়েছে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের নামে। মাত্রই 38 বছরের জীবন তার, অথচ এর মাঝেই উদারতা, বিচক্ষণতা আর ভালোবাসার বন্ধনে ঋণী করে যান আপনজন সহ বহু মানুষকে। মৃত্যুবার্ষিকীতে মোহনা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আলহাজ জিয়াউদ্দিন আহমেদকে গভীর শ্রদ্ধা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ের প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের তারাকান্দার মাঝিয়ালি বাজারে কলেজ ছাত্র ইকবাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ভুয়া দলিলের মাধ্যমে সম্পত্তি জোরপূর্বক দখল ও হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের আহ্বায়ক আর.এ. মারুকি শাহীন। চাঁদপুরে 3 দিনব্যাপী ভূমি মেলা শেষ হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার A.Z.M. জাহিদ হোসেন। জয়পুরহাটে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন বিষয়ক প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান সহ অন্যরা। আফরিন পপি, মোহনা সংবাদ। ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী মৃত গাছগুলো যেন মৃত্যুফাত। বিভিন্ন সময় মৃত ও অর্ধমৃত গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে প্রাণহানি ঘটল। আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেগুলো অপসারণ করা যাচ্ছে না। তবে জানমাল রক্ষার্থে মৃত ডালপালা সরাতে স্থানীয় প্রশাসন কাজ করছে। স্বাধীন মাহমুদ আবদুল্লাহ রিপোর্ট, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ঐতিহাসিক যশোর সড়কের দুধারে অন্তত 3 শতাধিক শিশু গাছ ও 2500 বড় গাছ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হেলে পড়া গাছের কারণে সাইড দিতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা সহ প্রাণহানি। এর মাঝে মহাসড়কের মল্লিকপুর থেকে পুরাতন বাজার পর্যন্ত প্রায় 15টি শিশু ও 30টি মৃত গাছের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। দুর্ঘটনা এড়াতে এবং পরিবেশ রক্ষার্থে ভালো গাছগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও মৃত গাছ দ্রুত অপসারণের দাবি স্থানীয়দের। আমাদের বেনাপোল সড়কের এবং রাজগঞ্জ সড়কের যে গাছগুলো আছে, মৃত্যু গাছগুলো, ওই গাছগুলো আমরা অপসারণ করতে চাই। গাছগুলো ভালো আছে, এই গাছগুলো রাস্তায় থাকুক, আর মরে গেছে, শুকাই গেছে, এগুলো যদি অপসারণ করে তাহলে খুব আমরা উপকৃত হব। শুকনা গাছগুলো যে কখন ভেঙে পড়বে এটা আমরা জানি না। অনেকের এই ফুল বেচতে এসে, বিক্রি করতে এসে আপনার এই যে ডাল পড়ে অনেকে মারাও গেছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় গাছগুলো অপসারণ করা যাচ্ছে না বলে জানান জেলা নির্বাহী কর্মকর্তা। যে রিটটি মহামান্য হাইকোর্টে হয়েছে সেটা নিষ্পত্তির একটা বিষয়। এটা দীর্ঘদিন ধরে রিটটি চলমান আছে। মহামান্য হাইকোর্ট থেকে অন্য কোনো আদেশ না আসলে আপাতত মানুষের জানমাল রক্ষার জন্য ঝুঁকিপূর্ণ গাছগুলা এটা সরানো যেতে পারে। জানমালের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটা হচ্ছে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে বললেন জেলা প্রশাসক। যে গাছগুলো এখন আমাদের মরা এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, জানমালের নিরাপত্তার স্বার্থে সেই গাছগুলো তাৎক্ষণিকভাবে অপসারণ করে যেন রাখা এবং পরবর্তীতে আমরা বিধি মোতাবেক সেগুলো নিষ্পত্তি করব। ঐতিহাসিক যশোর সড়কের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 250 বছরের এই গাছগুলো। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় 54,000 ছাড়িয়েছে প্রাণহানি। হামাস নির্মূল আর বাকি জিম্মিদের ফেরত না আনা পর্যন্ত হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর, ক্রিকেট।
লাহোরে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ সময় রাত 9টায় প্রথম টি-20তে মাঠে নামবে দুদল। গেল কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের আমন্ত্রণে খেলতে নেমে টি-20 সিরিজ হারে বাংলাদেশ। এবার সে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। যদিও হেড টু হেড পরিসংখ্যানে অনেক এগিয়ে পাকিস্তান। এ পর্যন্ত 19 বারের দেখায় 16টিতেই জিতেছে পাকিস্তান, যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র 3টিতে। তবে এরপরও প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য আছে বলে বিশ্বাস ক্যাপ্টেন লিটনের। বিপরীতে এগিয়ে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাক অধিনায়ক সালমান। We have a belief that we can beat anyone in the team, but still you have to play good cricket. I mean, our not focusing anything for opposition. We'll think what we did good past and what we did bad in past, so we can compromise and. সরকারের সরাসরি হস্তক্ষেপ দেশের ক্রিকেট অঙ্গনকে অস্থিতিশীল করে তুলছে বলে মনে করেন ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার আমিনুল হক। বিসিবি নির্বাচন সামনে রেখে এমন মন্তব্য করেন তিনি। বিভিন্ন ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগও করেন আমিনুল হক। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। দেশের ক্রিকেটের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। ক্রিকেটারদের সঙ্গে বোর্ড পরিচালকদের সম্পর্ক দা কোরালের মতো। আসন্ন বিসিবি নির্বাচনের আগে অনেকের নাম ভাসছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার আমিনুল হকের মতে সরকারের সরাসরি হস্তক্ষেপে দেশের ক্রীড়াঙ্গন অস্থিতিশীল হয়ে উঠছে। ক্রিকেটের জায়গায় থাকবে, সম্মানের জায়গায় থাকবে, তার অবস্থান হচ্ছে ওয়ার্ল্ড ব্যাপী। সেই ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করার জন্য কতিপয় ব্যক্তিবর্গ যারা বিভিন্ন অসুধ উপায়ে আজকে ক্রিকেট বোর্ডের মতো জায়গায় আমাদের দুদক ঢুকে গেছে। কেন আজকে এই অরাজকতা, সেই বিষয়টি অবশ্যই আমরা ভবিষ্যতে খতিয়ে দেখব এবং ক্রিকেট বোর্ডের ভিতরে যেই একটি অভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির উদ্দেশ্যটা কি সেটাও আমরা খতিয়ে দেখব ভবিষ্যতে। বিসিবি বাদে অন্য ক্রীড়া ফেডারেশন নির্বাচনেও সংকট দেখা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটিতে পছন্দের ব্যক্তি ঠাঁই দেওয়ার অভিযোগ উঠেছে। উপদেষ্টা আমাদের যে আসিফ মাহমুদ রয়েছেন, তিনিও ইতিমধ্যে তার জায়গায় যে নিরপেক্ষতা সেটা তিনি ধরে রাখতে পারেননি। তিনি তার নিজের মতো করে সব সময় ক্রীড়াঙ্গনে তার নিজের মতো করে লোকগুলিকে তিনি সেট করতে যাচ্ছেন। সেখানে তিনি কে নিরপেক্ষ সেটাও বিচার করছেন না। দেখা যাচ্ছে যে তিনি আওয়ামী লীগের দোষরদেরকে এনে বসায় দিচ্ছেন। শুধুমাত্র যে শুধু প্লেয়ারদের যে আপনি দায়ী করবেন, শুধু প্লেয়ারদের দায়ী করলে হবে না ভাইয়া। আমি এর আগেও অনেক জায়গায় বলেছি, অনেক টিভিতে বলেছি যে স্ট্রাকচার সেই স্বৈরাচারিক আমলে যেভাবে ছিল এখনো সেভাবে আছে, চেঞ্জ আসে নেই। আসন্ন বাজেটে ক্রীড়ার ক্ষেত্রে বাড়তি অর্থ বরাদ্দের পরামর্শ দিয়েছেন আমিনুল হক। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির। অবশেষে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুব্রত পাইন। সরকারি চাকরি অধ্যাদেশ কর্মচারীদের সঙ্গে আলোচনা স্থগিত আজকের কর্মসূচি। দৈনিক ইত্তেফাক। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ এটিএম আজহার খালাস, যে কোনো সময় মুক্তি। বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির। সচিবালয়ের ভেতরে বাইরে বিক্ষোভ। সমকাল। পুরনো প্রযুক্তির গ্যাস মিটার গছিয়ে দিচ্ছে জাপান। সেনাবাহিনীর জালে অপরাধ জগতের গুরু শিষ্য। আবারও দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি। যুগান্তর। হাসিনা পরিবারের 1,21,000 কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে 7 দেশে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার। বাংলাদেশ প্রতিদিন। বিক্ষোভে উত্তাল সচিবালয়। জামায়াতে আমির, কেউ ভুলের ঊর্ধ্বে নই, বিনা শর্তে মাফ চাই। সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের সাক্ষাৎ। বণিক বার্তা। শিক্ষায় সংস্কার স্থিতিশীলতা না এলেও রাষ্ট্রীয় ব্যয় আগের মতোই। গুরুত্বপূর্ণ অবকাঠামোর দ্রুত উন্নয়নের তাগিদ প্রধান উপদেষ্টার। সরকারি কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত। দ্য ডেইলি স্টার। জিডিপি গ্রোথ লোয়েস্ট সিন্স প্যান্ডেমিক।
Top criminals Subroto Bain, Mullah Masood held. Jetty forces also arrest their 2 cohorts. এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 4 দিনের সরকারি সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা। শ্রমশক্তি ও বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য বললেন প্রেস সচিব। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি জেএমপির। দীর্ঘ তৎপরতায় সেনাবাহিনীর গোয়েন্দা জালে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচনের প্রস্তাবে দ্বিমত জনপ্রতিনিধি সহ বিশেষজ্ঞদের। সুপারিশকে গণতন্ত্র বিরোধী হিসাবে আখ্যায়িত। এবং ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের কোরবানি পশুর হাটের শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার 9 লাখ পশু কেনাবেচা হবে ধারণা সংশ্লিষ্টদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।